প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা আর তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 12 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করবো। চলো আজকে 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। এখান থেকে প্রশ্ন দেখো, এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু 3 হলে 3a মাইনাস 2b এর মান কত? তাহলে এখানে আমাদের বলেছে যে 3a অর্থাৎ এ ইকুয়ালস টু কত বলেছে, এ ইকুয়ালস টু 2 আর বি ইকুয়ালস টু কত বলছে 3। তাহলে এ ইকুয়ালস টু 2 আর বি ইকুয়ালস টু 3 হলে আমাদের 3a মাইনাস 2b এর মান কত হবে? তাহলে 3a ফর 3 ইন্টু এ ফর 2 আবার মাইনাস 2 ইন্টু বি ফর কত হচ্ছে 3 সমান 3 দুগুণে 6 মাইনাস 3 দুগুণে 6 কত হচ্ছে 6 থেকে 6 বদলে কত হচ্ছে 0। তোমাদের শূন্যই অ্যান্সার হবে। কোনটা সঠিক উত্তর হবে? অপশন নম্বর এটা সঠিক উত্তর হবে। বুঝেছো? চলো পরের প্রশ্ন কি বলা আছে যে একে এতে দুয়েরটা দেখো 2:3 এবং 5:9 এর মিশ্র অনুপাত হবে। দেখো গুরু অনুপাত বা লঘু অনুপাত থাকুক না কেন, যে একাধিক অনুপাত থাকলে তাকে মিশ্র অনুপাত করার নিয়ম আছে যে পূর্বপদ গুণিতক পূর্বপদ ইস্টু পরপদ, অর্থাৎ যতগুলো অনুপাত থাকবে সবগুলোর পূর্বপদ গুণ করবে আর ইস্টু আর সবগুলো পরপদ গুণ করবে। তাহলে এখানে দুটো অনুপাত আছে, 2:3 আছে আর একটা কত আছে 5:9 আছে। এর মিশ্র অনুপাত কত হবে? তাহলে মিশ্র অনুপাত সমান এর পূর্বপদ গুণ করবে, অর্থাৎ 2:5, 2 × 5 আবার এর পরপদ আর পরপদ বা উত্তরপদ, এর উত্তরপদ আর উত্তরপদ কী করবে? গুণ করবে। 3 কত হচ্ছে 9 সমান 5 দুগুণে 10 9 3 কত হচ্ছে 27। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 10:27। অপশন নম্বর এ সঠিক উত্তর হচ্ছে 10:27। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, 1 বর্গমিটার এর সমান হলো কত হবে? 1 বর্গমিটারের সমান হচ্ছে এটা বর্গমিটারে আছে। তাহলে 1 বর্গমিটার আমরা জানি 1 সেমি মানে কত হয়, প্রথমে লিখবো আমরা 1 সেমি। 1 সেমি মানে কত বলা হচ্ছে, 1 সেমি সমান কত মিটার? এখানে বর্গমিটার মানে মিটার করবো আমরা প্রথমে। তাহলে 1 সেমি সমান কত হবে? 1/কত হবে 100, 1/100, 100 কী হচ্ছে তোমাদের 100 মিটার। আর বর্গ যেহেতু বলা হচ্ছে তাহলে আরেকটা সেমি নেব। তাহলে 1 সেমি ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু 1/100 মিটার। অর্থাৎ বর্গ মানে কি দুটো সেমি গুণ করব, তাহলে একে 1, অর্থাৎ 1 বর্গ সেমি সমান কত হচ্ছে সমান, তাহলে এই দুটোকে গুণ করব, গুণ করলে বর্গ মিটার হয়ে যাবে। 1/100 গুণিতক 1/100 বর্গ মিটার সমান 100 গুণ করলে কত হচ্ছে 1 একে 1, 4টে 0 আর 1 বর্গ মিটার সমান 1/2000 বর্গ মিটার মানে কত হবে 0.4টি 0 আছে মানে কি একের পিঠে ডান দিক থেকে 4টি অঙ্কের আগে দশমিক বসবে। তাহলে আমাদের লিখতে হবে কি, তাহলে 0, তাহলে 1 0 0 0, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ বর্গ মিটার। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখতে পাচ্ছি আমরা। দেখো 1 2 3 4, অর্থাৎ অপশান নাম্বার কোনটা আছে? অপশান নাম্বার তোমাদের অপশান নম্বর দেখতে পাচ্ছি আমরা 00 ডেসিমিটার আছে, ডেসিমিটার বর্গমিটার আচ্ছা বর্গ ডেসিমিটার, বর্গ ডেসি বলা আছে, বর্গ ডেসিমি আর বর্গমিটার, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অপশান নম্বর ডি সঠিক উত্তর 0.001, 0.0001। চলো পরবর্তী কি বলা আছে, পরবর্তীতে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম কোণ হলো কত হবে, কত ডিগ্রি হবে? আমরা জানি ঘূর্ণন প্রতিসম অক্ষ যদি 3টি হয় তার কোণ কতগুলো উৎপন্ন হবে? কোণ হবে 3টি উৎপন্ন হবে। এক্ষেত্রে তোমাদের উত্তর কত হবে? উত্তর হবে তোমাদের 120, কারণ যে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ঘূর্ণন প্রতিসম অক্ষ কত হবে 3টি,
অতএব এখানে বলা হয়েছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে, অতএব ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান কত হবে 360 ডিগ্রি বাই কত হবে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 শূন্য 0, সমান কত হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি। চলো পরের প্রশ্ন কত কী বলা আছে দেখো, হয়েছে আমাদের 5 থেকে প্রশ্ন, -2y = 10 সমীকরণটির সমাধান করো। তাহলে সমীকরণটি যদি সমাধান করি, -2y = কত হচ্ছে 10 হলে, বা -2y অর্থাৎ y থাকলে কি হবে দুইটা, তাহলে দুইটা যদি গুণ ছিল y এর সঙ্গে, যদি এদিকে এসে ভাগ হবে তাহলে -y পড়ে থাকবে, 10 বাই কত হচ্ছে, আচ্ছা 10/2 বা -y = 2 5 কত হচ্ছে 10 = 5, বা মাইনাসটা এইদিকে উঠে যাবে, তাহলে y = কত হবে -5। তোমাদের সঠিক উত্তর কোনটা হবে, -5 হবে সঠিক উত্তর। তাহলে y এর মান কত হবে -5, অপশন নাম্বার এ সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলা আছে দেখো, যে 6 দাগের প্রশ্ন, 40 - x ডিগ্রি এর পূরক কোণের মান কত হবে। তাহলে এখানে কোণটা হবে আমরা বের করব, সেক্ষেত্রে আমরা কি পূরক কোণ হলে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে এই কোণটা যদি বাদ দিই, এই কোণে পূরক কোণটা বেরিয়ে যাবে। তাহলে অতএব কত হবে, অ্যান্সারটা হবে তোমাদের তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 - x ডিগ্রি ইকুয়ালস টু, তাহলে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, সো কত হবে 90 থেকে 40 বাদে কত হচ্ছে 50 ডিগ্রি আর মাইনাস x ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, সরি এখানে কী আছে মাইনাস ব্র্যাকেট তুললে মাইনাস মাইনাস কী হয়েছে প্লাস হয়ে যাবে, এখানে প্লাস হবে, ঠিক আছে প্লাস x ডিগ্রি হবে। তোমাদের অপশান নাম্বার কোনটা আছে দেখি, তাহলে 50 ডিগ্রি প্লাস x ডিগ্রি, 50 ডিগ্রি প্লাস x ডিগ্রি, অপশান নম্বর ডি সঠিক উত্তর, 50 প্লাস x ডিগ্রি। তাহলে 50 প্লাস x ডিগ্রি তোমরা এইভাবে লিখতে পারো, 50 যুক্ত x এর ব্র্যাকেট দিয়ে ডিগ্রি, বুঝছো। চলো পরের প্রশ্ন দেখো, 2 থেকে চলে এলাম। 2 একেরটা কী বলা আছে, রাম ও শ্যামের বয়সের অনুপাত 8:7, যদি শ্যামের বয়স 21 বছর হয় তাহলে রামের বয়স নির্ণয় করো। তাহলে রামের বয়স বের করতে হলে প্রথমে রাম দেখতে পাচ্ছি, রাম তারপরটা শ্যাম, প্রথমটা রাম তারপরে হচ্ছে শ্যাম, আর শ্যামের বয়স দেওয়া রয়েছে, তাহলে রামের বয়সটা এর মান রামের বয়স কত হবে, রামের বয়স কত হবে, তাহলে এভাবে আমরা লিখতে পারি যে অতএব রাম ও শ্যামের বয়সের অনুপাত কত আছে 8:7, রাম বাই শ্যাম সমান কত হচ্ছে 8/7, ইকুয়ালস টু কত বলেছে, রামের বয়স কত হচ্ছে, শ্যামের বয়স 21 বছর হলে, আর রামের বয়স দেখি যদি আমরা x বছর ধরি তাহলে কত হবে x/21, বা তাহলে আমরা x এর সঙ্গে 7 গুণ করব, কত হচ্ছে 7x ইকুয়ালস টু 8 × 21, তাহলে বা x ইকুয়ালস টু কত হবে 8 × 21 বাই কত হবে 7, 7 × 3 = 21, বা x ইকুয়ালস টু কত হবে 8 × 3 কত হবে 24 বছর। তাহলে x মানে কী ধরেছিলাম, রামের বয়স ধরেছিলাম, তাহলে রামের বয়স কত বেরোলো, রামের বয়স হচ্ছে 24 বছর। অতএব রামের বয়স সমান 24 বছর, 24 বছর, রামের বয়স কত হচ্ছে 24 বছর। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন বলা আছে মান নির্ণয় করো, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যার মান নির্ণয় আমরা করব। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে মান নির্ণয় কী বলা হয়েছে 2 এর পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 9 বাই কত হচ্ছে 3 টু দি পাওয়ার 6 × 6 টু দি পাওয়ার 3, অর্থাৎ 6 এর কিউব আর 3 টু দি পাওয়ার 9 আর 2 এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার 6। চলো এবার আমরা কি করব, এবার আমরা এই 6টাকে ভেঙে নেব, তাহলে সমান দিয়ে এই 6টাকে ভাঙবো, 6টাকে যদি আমরা নিকটবর্তী সংখ্যাদের গুণফল যদি করি তাহলে সেক্ষেত্রে হবে 3 টু দি পাওয়ার 6 থাকছে ইন্টু 6টাকে যদি ভাঙি তাহলে কত হচ্ছে 2 × 3 হচ্ছে, 3 দুগুণে 6 হচ্ছে, এর বর্গ কত হচ্ছে 3 ছিল, উপরে কত হচ্ছে 2 এর কিউব আছে ইন্টু 3 এর 9 হচ্ছে, সমান
এবার এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে 3⁶ ইন্টু 2 অর্থাৎ 2 ইন্টু 3 আর উপরে আছে 2 ইন্টু 3⁹ দেখো 2 মিলে গেছে, কেটে দাও। আর 3⁶ আর 3 আর 3 অর্থাৎ 6×9 অর্থাৎ কেটে যাবে। এক্ষেত্রে কত হচ্ছে 1 উত্তর হবে। কত হচ্ছে তোমাদের এক্ষেত্রে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমাদের 1। বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 2টা হয়ে গেছে, 3-এতে দেখো 35কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। 35কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে আমাদের বের করতে হবে 35-এর নিকটবর্তী সংখ্যাদ্বয়ের গুণফল কোনটা হবে। আমরা জানি যে 35-এর নিকটবর্তী সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে, অর্থাৎ 35 যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে 35-এর নিকটবর্তী সংখ্যাদ্বয়ের গুণফল কী হবে? দেখো গুণফল 35 দেখি আমরা, তাহলে 35 = আমরা লিখতে পারি তাহলে 7 × 5। এক্ষেত্রে 35কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হলে প্রথমে আমরা করব যে 7 + 5 বাই কত হবে 2 এর বর্গ একটা হবে, মাইনাস আর 7 - 5 / 2 এর বর্গ সমান 7×5 কত হচ্ছে 7×5 12, 12/2 এর বর্গ মাইনাস 7 থেকে 2 5 বাদে কত হচ্ছে 2, 2/2 এর বর্গ কত হবে 2 6 12, 6 এর বর্গ মাইনাস 2 1 2 1 1 এর বর্গ। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, 6 বর্গ বিয়োগ 1 এর বর্গ। পরের প্রশ্ন কি বলা আছে? 4-তে প্রশ্ন দেখো -3 p² q² r কে মাইনাস এত দিয়ে গুণ করব। তাহলে এই সংখ্যাকে এত দিয়ে গুণ করলে আমরা কি পাবো? চলো আমরা গুণটা করে ফেলি। তাহলে মাইনাস বলা আছে -3p² q5r ইন্টু, অর্থাৎ গুণ করতে বলা আছে ইন্টু, আর -7p³ r5 দেওয়া রয়েছে। তাহলে 25 p² q5 r আর p³ r² আর r5 এটা গুণ করি। আমরা জানি চলক সংখ্যার গুণের সময় তার পাওয়ারগুলো শুধুমাত্র তুলনা করতে হয়, সাইনগুলো। তাহলে এখানে মাইনাস মাইনাস কী হবে প্লাস হয়, তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে। আর সংখ্যাগুলো যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে কী হবে? তাহলে সংখ্যাগুলো গুণ করতে পারবো। তার সাথে 3-এর সঙ্গে আমরা 7 গুণ করব। তারপরে আছে ইন্টু p² আর p³ তাহলে p² ইন্টু p³ ইন্টু q5 ইন্টু q² আচ্ছা q5 আর q² ইন্টু r5 সমান 7 কত হচ্ছে 21। এখানে p² আর p³ অর্থাৎ কী হবে পাওয়ার যোগ করলে কত হচ্ছে 3 2 কত হচ্ছে 5, p এর 5 হবে। আর এখানে q5 আর q² 5 2 7 হবে, q7 হবে। আর r আছে r1 আর r5 অর্থাৎ r6। এটা হচ্ছে সঠিক উত্তর তোমাদের। তাহলে 21 p5 q7 আর r6 বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। 5 থেকে প্রশ্ন, বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করো। বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করতে বলা আছে। এই ক্ষেত্রে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। বর্গক্ষেত্র অঙ্কন করে তার ঘূর্ণন প্রতিসাম্য সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। কীভাবে করবো আমরা সেটা? দেখো এদিকে লক্ষ্য রাখো, এই বর্গক্ষেত্র বলা আছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য সম্পর্কে এই টোটালটা আলোচনা করা হচ্ছে। বর্গক্ষেত্রে প্রথমে আমরা চিত্র অঙ্কন করব। এই বর্গক্ষেত্রে চিত্র অঙ্কন করে তার ঘূর্ণন প্রতিসাম্য এইভাবে আমরা উল্লম্ব বরাবর এবং অনুভূমিক বরাবর মাঝ বরাবর আমরা কি একটা রেখা অঙ্কন করবো, একেবারে ঘূর্ণন অক্ষ অঙ্কন করবো। আর কর্ণ বরাবর আর হচ্ছে কি কর্ণ বরাবর আছে, আর প্রস্থ এবং দৈর্ঘ্য বরাবর অর্থাৎ বাহু বরাবর কতগুলো হলো? তাহলে 1 2 3 4 4টি আমরা 4টি হচ্ছে ঘূর্ণন অক্ষ পাবো, 4টি ঘূর্ণন অক্ষ পাবো। আর কেন্দ্র কতগুলো হবে কোণগুলো? তাহলে 1 2 3 4 5 6 7 না টোটাল কত আছে 4টি আছে। দেখো 4টি কিন্তু ঘূর্ণন অক্ষ আছে। তাহলে উল্লম্ব বরাবর আর হচ্ছে কি উল্লম্ব বরাবর আর অনুভূমিক বরাবর যদি উৎপন্ন হয় এক্ষেত্রে কতগুলো কোণ পাবো আমরা?
1 2 3 4 4 অর্থাৎ 4 দিয়ে ভাগ করব। এখানে দেখো লেখা রয়েছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলির ছেদবিন্দু। চিত্রে পি বিন্দু হলো ঘূর্ণন কেন্দ্র। এখানে পি বিন্দু আছে, প্রতিটা স্টেপে পি বিন্দু একটা করে সরে যাবে ঘর। এক্ষেত্রে আমরা পাবো, তাহলে আমরা কি ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি ঘূর্ণন অক্ষ যদি 4টি হয়, ঘূর্ণন অক্ষ যদি 4টি হয়, তাহলে 1 2 3 4 4টি হচ্ছে, তাহলে এই 4 দিয়ে ভাগ করব। তাহলে এর উলম্ব বরাবর পাচ্ছি একটা, আর অনুভূমিক বরাবর পাচ্ছি, আর কর্ণ বরাবর দুটো পাচ্ছি। মোট কতগুলো? 4টি হলো। অর্থাৎ 4 দিয়ে 360কে 4 দিয়ে ভাগ করবো, ভাগ করলে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত পেলাম আমরা? 90 ডিগ্রি। আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 4 হবে। 360 ডিগ্রিকে 90 ডিগ্রি দিয়ে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে 4 হচ্ছে। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে? 4 হবে। এভাবে তোমরা এক্সপ্লেন করবে। প্রথমে একটা চিত্র অঙ্কন করে দেবে, তারপরে এইটুকু লিখে দেবে তোমরা। লিখে দেওয়ার পর তারপরে হচ্ছে এই ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি হবে আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী হবে, এই দুটো কিন্তু তোমরা লিখবে প্রতিটা স্টেপে। চলো পরে কি বলা আছে, রম্বস ও বর্গক্ষেত্রের দুটি পার্থক্য আমরা জানি, যে বারবার প্র্যাকটিস করেছি, যে রম্বস ও বর্গক্ষেত্রের পার্থক্য ক্ষেত্রে দেখো রম্বসের সংজ্ঞা এটা রয়েছে। সংজ্ঞাগত পার্থক্য করতে পারো, রম্বসের সংজ্ঞা আর চিত্র, আর বর্গক্ষেত্রের সংজ্ঞা এবং চিত্র, এটা দিতে পারো। অথবা দেখো এই বৈশিষ্ট্য, দেখো বৈশিষ্ট্যগত দিক দিয়ে পার্থক্য যদি হয়, দেখো বিপরীত কোণগুলির পরিমাপ কী হয়? সমান হয়। কিন্তু এটা সে রম্বসের। আর বর্গক্ষেত্রে কী হবে না, বর্গক্ষেত্রে হবে প্রতিটি কোণের পরিমাপ কী হবে? 90 ডিগ্রি হয়, বুঝেছো? আর 2 নম্বর পার্থক্য হবে যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান হবে, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হবে, বুঝেছো? এই দুটি কিন্তু প্রধান পার্থক্য, বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে প্রধান পার্থক্য এইটুকু, বুঝেছো? চলো পরের প্রশ্ন কি বলা আছে, দেখো পরের প্রশ্ন বলা আছে যে 3 থেকে একটি বন্যা ত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনে খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রোয়াই গেলেন, অবশিষ্ট খাতে তাদের আর কতদিন চলবে সেটা আমরা বের করব। চলো ত্রৈরাসিক পদ্ধতিতে আমরা বের করব। প্রথমে আমরা কি করব, এই গণিতগুলো বারবার করেছে। প্রথমে আমরা লিখব যে আচ্ছা গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বলেছে, প্রথমে আমাদের বের করতে বৈশিষ্ট্য খাতে কতদিন দিন সংখ্যা বের করতে হবে। এখানে দিয়ে রয়েছে লোক সংখ্যা। প্রথমে আমরা লোক সংখ্যা বের করব। লোক সংখ্যা লিখবো, তারপরে রয়েছে দিন সংখ্যা। দিন সংখ্যা থাকবে, সময় থাকবে, আর এর জন থাকবে, আর দিন সংখ্যা থাকবে, এর সময়ের একক মান হচ্ছে। এদিকে যদি আমরা লিখি 4000 জনের কতদিন খাওয়ার মধ্যে ছিল, 4000 জনের 190 দিনে খাওয়ার মধ্যে ছিল, কিন্তু 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল। তাহলে 800 জন চলে গেলে কতদিন পর্যন্ত 4000 জন খেয়েছিল? 30 দিন পর্যন্ত। অর্থাৎ 190 থেকে আমরা কত বাদ দেবো? 30 বাদ দেবো, কত হচ্ছে 160। আর 800 জন চলে গেছে, তাহলে 4000 থেকে আমরা কি 4000 থেকে 800 বাদ দেবো, সমান কত হচ্ছে? আচ্ছা সমান হচ্ছে 3200 হবে। 32 জনে কতদিন চলবে? তাহলে আমরা এটা যদি আমরা ত্রৈরাসিকের নিয়মে করি, সমানুপাতেও করতে পারি এটা, কিন্তু এটা আমরা কি করব, এটা আমরা সমানুপাতেও করতে পারি, আবার কি ঐকিক নিয়মে করতে পারি। দেখো আমি যদি সমানুপাতে করি, তাহলে এক্ষেত্রে হবে, দেখো এখানে দিন সংখ্যা যদি এক্স ধরে নিই আমরা, এক্ষেত্রে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা নিশ্চয়ই কমে, বিপরীত সম্পর্ক। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক বিপরীত হয়েছে, বিপরীত সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4000 জন লোকের, দেখো বিপরীত সম্পর্ক যদি হয়, তাহলে বিপরীত সমানুপাতি লেখো, বিপরীত বা ব্যস্ত, এটা ব্যস্ত লিখতে পারো। বিপরীত সমানুপাতিটি হলো এবার দেখো 4000 = 3200 সমানুপাতি। এটা বিপরীত হচ্ছে উল্টে যাবে, অর্থাৎ প্রথমে জিজ্ঞাসা চিহ্ন আনবে, তারপরে কিন্তু অনুপাত দিয়ে 160 লিখবে। তাহলে এবার আমরা জিজ্ঞাসা চিহ্নের মানটা আমরা বের করব। তাহলে অতএব জিজ্ঞাসা চিহ্ন মানে কি? দিন সংখ্যা। অতএব নির্ণয় দিন সংখ্যা কত হবে?
আমরা জানি প্রথম পদ গুণিত চতুর্থ পদ ইকুয়ালস টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অর্থাৎ 4000 ইন্টু 160 বাই কত হবে 3200। অতএব নির্ণেয় সময় বা নির্ণয়ের সময়টা দিয়ে নেওয়া হবে। সময় কত বলা আছে 4000 ইন্টু 160 বাই কত আছে 3200। এর দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কাটবো, তাহলে 16 একে 16 শূন্য, তাহলে 16 দুগুণে 32, 2 2 20 করো, কত হচ্ছে 20 ইন্টু 10, 20 ইন্টু 10 কত হচ্ছে 20 ইন্টু 10 ইকুয়ালস টু কত হবে 20 10 200। অ্যান্সার কী হবে তোমাদের 200 দিন হবে। তাহলে 3200 জন লোকের কতদিন খাওয়া চলবে? 20 দিন, 200 দিন চলবে, ঠিক আছে। 32 জন লোকের খাবার কতদিন চলবে? 200 দিন চলবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ, দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ, তাহলে সংখ্যা দুটির গুণফল বলা আছে এত হলে সংখ্যা দুটি কী কী হবে? তাহলে দুটি সংখ্যার বলা আছে দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ হয়, একটি যদি এক্স হয় অপরটি কত হবে 3x হবে, 3 গুণ বলা আছে। সংখ্যা দুটি গুণফল বলা আছে, গুণ করলে এত হলে সংখ্যা দুটি কী কী হতে পারে। চলো আমরা যদি প্রথমে ধরি, অতএব ধরি একটি সংখ্যা কত বলা আছে, একটি সংখ্যা x এবং অপর সংখ্যা কত হবে 3x। তাহলে সংখ্যাদের যদি গুণ করি তাহলে কত হবে, অতএব প্রশ্নানুসারে সংখ্যাদের গুণফল অর্থাৎ x ইন্টু 3x ইকুয়ালস টু কত হবে 15 পূর্ণ 3/16, বা এক্সের সঙ্গে 3x গুণ করলে কত হবে 3x স্কোয়ার হবে ইকুয়ালস টু কত হবে 15 6 কত হবে 15 16 16 গুণ করো, 15 আর 16 যদি গুণ করি 6 5 30 0 হাতে 3 5 5 6 7 8 16 0 8 6 14 4 হাতে 1 1 2 240 আর যুক্ত 3 কত আছে 243 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম কত হবে তাহলে 243 গণিত কত হচ্ছে 243 বাই কত হচ্ছে 16 হচ্ছে, বা x স্কোয়ার ইকুয়ালস টু 243 বাই 16 ইন্টু কত হচ্ছে 3, তাহলে 3 8 24 আর 3 একে 3 81 সংখ্যা হচ্ছে, বা x স্কোয়ার ইকুয়ালস টু কত পেলাম আমরা 81 বাই কত হচ্ছে 16, বা x ইকুয়ালস টু কত হবে তাহলে বর্গমূল 81 বাই কত হচ্ছে 16, বা x ইকুয়ালস টু কত হবে x ইকুয়ালস টু হচ্ছে 81 থেকে 16 অর্থাৎ বর্গমূল করবো, 81 বর্গমূল 9 হয় আর 16 বর্গমূল হচ্ছে 4, তাহলে 9/4 হবে তোমাদের সঠিক উত্তর। আর 9/4 হচ্ছে x এর মান। তাহলে x মানে কি ধরেছিলাম একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা কত হবে, অতএব একটি সংখ্যা সমান কত হবে 9/4, আর অপর সংখ্যা কত হবে, অপর সংখ্যা সমান কত হবে 3 ইন্টু 9/4, 9 3 27 বাই কত হবে 4, বুঝেছে 27/4 একটি সংখ্যা হবে 9/4 আর অপরটা হবে 27/4। চলো পরের প্রশ্ন কি আছে। 3 প্রশ্ন, একটি ট্রেন এত মিটার এবং এত মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে এত সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করো। এটা তোমরা পারবে অবশ্যই, বারবার করেছে, এর করার প্রয়োজন নেই। তোমার পূর্বে আমার মডেল স্কুলগুলো যারা দেখছো পূর্বে তারা অবশ্যই এই গণিতটা পারবে। চলো পরের প্রশ্ন হচ্ছে, একটি আয়তাকার ক্ষেত্রে জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার, জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার চওড়ার জমিটির বাইরের অর্থাৎ জমির দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 24 মিটার, জমিটির চারপাশে জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে, 2 মিটার চওড়া রাস্তা সহ আয়তক্ষেত্রে একটা জমির দৈর্ঘ্য প্রস্থ কত হবে।
আর রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত, আর রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে চলো আমরা গণিতটা বের করি। যেহেতু এখানে জমির কি বলা আছে, জমির দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, জমির দৈর্ঘ্য রয়েছে, তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলা আছে, 36 মিটার, এবং প্রস্থ কত বলা আছে, প্রস্থ বলা আছে 24 মিটার। এই ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, জমির ক্ষেত্রফল কি হবে, জমির ক্ষেত্রফল সমান 36 ইন্টু 24 বর্গ মিটার সমান 36 সঙ্গে যদি 24 আমরা গুণ করি, 36 সঙ্গে 24 যদি গুণ করি আমরা কত পাবো, 864 পাবো, 864 বর্গ মিটার। এবার দেখো জমিটির চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। জমিটির চারদিকে দেখো, এই জমিটির চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। এর ধরো আয়তাকার জমি, এই চারদিকে কি আছে, 2 মিটার চওড়া, আর এর ভিতর দিকে কত মিটার ছিল, কত হবে, দৈর্ঘ্য ছিল 36 মিটার, আর প্রস্থ ছিল কত হবে, 24 মিটার। আর চারদিকে যদি 2 মিটার চওড়া রাস্তা হয়, সেক্ষেত্রে উভয় দিকে 2 মিটার করে বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য মোটো রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 40 মিটার হয়ে যাবে। এদিকে 2 এদিকে 2, অর্থাৎ 36 2 কত হচ্ছে, 40 হচ্ছে। আর প্রস্থ বরাবর প্রস্থ কত ছিল, জমির প্রস্থ যদি 24 মিটার হয়, তাহলে এদিকে 2 মিটার বাড়বে আর এদিকেও 2 মিটার বাড়বে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে এরও 2 মিটার বাড়বে, এরও 2 মিটার, অর্থাৎ 2 দিয়ে 4, আর অর্থাৎ 24 আর 4 কত হবে, 28। অর্থাৎ রাস্তা সহ জমির প্রস্থ কত হবে, 28 মিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব রাস্তা সহ জমির দৈর্ঘ্য সমান কত হচ্ছে, 36 যুক্ত কত হচ্ছে, 2 গুণিতক 2 সমান কত হচ্ছে, 40 মিটার। এবং প্রস্থ কত হবে, এবং প্রস্থ সমান কত হচ্ছে, 24 যুক্ত 2 গুণিতক 2 সমান কত হচ্ছে, সমান 28 মিটার। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, এর ক্ষেত্রফলটা বের করলাম, জমির ক্ষেত্রফল 36 সঙ্গে 24 গুণ করতে কত পেলাম, 864 পেলাম, 64 বর্গমিটার। আর আমরা দেখো যদি উভয় দিকে যদি 2 মিটার যদি রাস্তা যদি আমি ধরি, যে রাস্তা সহ জমির আয়তাকার জমির দৈর্ঘ্য যদি ধরি, এই 2 মিটার চওড়া রাস্তা ছিল, 2 মিটার চওড়া রাস্তা হচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে কী হবে, তাহলে 36 আর যুক্ত 2 গুণিতক 2 অর্থাৎ 40, অর্থাৎ রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত হবে, 40 মিটার। আর প্রস্থ হবে, দেখো একদিকে 24 মিটার ছিল জমির দৈর্ঘ্য, জমির প্রস্থ ছিল 24, আর উভয় দিকে 2 মিটার করে যদি বাড়ে সেক্ষেত্রে হবে 2 দিয়ে 4, অর্থাৎ কত হবে, 28 মিটার হবে। তাহলে এক্ষেত্রে অতএব রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত হবে, সমান 40 গুণিত কত হবে, 28 সমান 8 4 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, অর্থাৎ একটা শূন্য, 1120 কত হবে, তাহলে 8 4 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, অর্থাৎ 1120 বর্গ মিটার। এবার আমাদের কাছে বলা হয়েছে যে প্রথম শর্ত বলা আছে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে। রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত হয়েছে, 40 মিটার হয়েছে, আর প্রস্থ কত হচ্ছে, 28 মিটার হয়েছে। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, অর্থাৎ অপশন 1 নম্বর, অর্থাৎ এ দাগের প্রশ্নের উত্তর হচ্ছে। তাহলে এ দাগের প্রশ্নের উত্তর কী হলো, যে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত হলো, আমরা বলছি রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত পেলাম আমরা, 40 মিটার পেয়েছি, 40 মিটার, আর প্রস্থ কত পেয়েছে, প্রস্থ সমান কত হবে, 28 মিটার। আর বিদ্যাগের প্রশ্নের অ্যান্সার কী হবে, বিদ্যাগের প্রশ্ন কী ছিল, যে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত হবে,
আচ্ছা রাস্তা সহ বলা, সরি এখানে কি বলেছে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান কত পেলাম আমরা, রাস্তা বাদ দিয়ে আয়তক্ষেত্রাকার জমি। দেখো রাস্তা ধরে নিই, প্রথমে কিন্তু রাস্তা ধরে নিই, কত ছিল, প্রথমে ক্ষেত্রফল কত ছিল 864 বর্গমিটার, অর্থাৎ রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হচ্ছে 864 বর্গমিটার। তাহলে আমরা লিখতে পারি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হবে 864 বর্গ মিটার। বুঝেছে? এরপর আছে অপশন নাম্বার সি বলা আছে, সি থেকে প্রশ্নের অ্যান্সারটা কী হবে, সি থেকে প্রশ্ন বলা আছে রাস্তার ক্ষেত্রফল কত হবে। অতএব রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে আমরা টোটাল অর্থাৎ রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত ছিল 1120 ছিল, কত ছিল 1120 বর্গমিটার ছিল। দেখো রাস্তা সহ জমির ক্ষেত্রফল ছিল 1120 থেকে, আর রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত ছিল 864। যদি বাদ দিই সেক্ষেত্রে রাস্তা বাদে আচ্ছা জমির ক্ষেত্রফল বাদে রাস্তার ক্ষেত্রফল হবে, এখানে লিখবো রাস্তার ক্ষেত্রফল কত লিখবো আমরা 1120 থেকে আমরা কত বাদ দেবো 864 বাদ দেবো, তাহলে বর্গ মিটার সমান 1120 থেকে যদি 864 বাদ দিই, তাহলে 1120 থেকে 864 যদি আমরা বাদ দিই কত হচ্ছে, 10 থেকে 4 বাদে কত হচ্ছে 6, আর এখানে কত হচ্ছে 1 11 থেকে 6 বাদে কত হবে 6 5 11 5, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 10 থেকে 8 বাদে কত হচ্ছে 2 256, কত হচ্ছে 256 বর্গ মিটার, 256 বর্গ মিটার। বুঝেছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, 4 দাগের প্রশ্ন চলে এলাম আমরা। 4 দাগের প্রশ্ন কী বলা হচ্ছে, 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে তোমাদের যে সরল করো, এই সরলটা রয়েছে, সরলটা আমরা করবো 4-এর একেরটা। তাহলে কী বলা আছে, 4-এর একের কী বলা হচ্ছে, 4-এর একের দিকেরটা বলা আছে সরল করো -20 ইন্টু 11 প্লাস -35 ইন্টু 20 ইকুয়ালস টু, এবার কী করবো আমরা গুণ করবো, প্রথমে হচ্ছে গুণগুলো করব, তারপরে শেষে গুণফলগুলোকে যোগ করব। তাহলে -20 গুণিতক 11 কত হবে, 11 দুগুণে 22, অর্থাৎ 220 -220 প্লাস এখানে 35 দুগুণে কত হবে 70, অর্থাৎ 700 -700 সমান কত হচ্ছে -220 প্লাস মাইনাসে -700। এবার 220 থেকে আমরা যদি 700 থেকে 220 বাদ দিই, 700 থেকে যদি আমরা 220 বাদ দিই কত হবে, সরি মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাদের মধ্যে যোগ হবে, তো 7 8 9 920 হচ্ছে 920 আর বড় সংখ্যা আছে 7 মাইনাস বসালাম 920 বোঝা গেছে, -920 তোমাদের সঠিক উত্তর। বুঝেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলেছে একে দেখে রয়েছে 2 দাগের প্রশ্ন দেখো, দুটি উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে দুটি উদাহরণ দিয়ে আমরা দেখব। চলো এটা সমাধান করি আমরা। আমাদের কাছে দুটো উদাহরণ জানতে চাওয়া হয়েছে, বিনিময় নিয়ম গুণের আর ভাগের বিনিময় নিয়ম। আমরা যদি প্রথম উদাহরণ দেখি, প্রথম উদাহরণ 1 দেখো, এক্ষেত্রে উদাহরণ 1-এর ক্ষেত্রে আমরা যদি ধরি একটা উদাহরণ 6 × -7 ইকুয়ালস টু কত হবে -42 7 6 42। তাহলে -42টা আমরা এইভাবে পেলাম কি, -7 বিনিময় নিয়ম যদি করি তাহলে -7 ইন্টু যদি -6 করি সেক্ষেত্রেও কী হবে -42 হচ্ছে। এটা কিন্তু গুণের বিনিময় নিয়ম হলো। সুতরাং আমরা তাহলে অতএব কী পেলাম, অতএব 6 × -7 ইকুয়ালস টু আর -7 × 6, অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ
পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। উদাহরণ 2 কি হলো? উদাহরণ 1 হলো, আর উদাহরণ 2 যদি দিই আমরা, 2টা ভাগ পদ্ধতি যদি করি, উদাহরণ 2 দেখো +30 ভাজিতক -6, তাহলে এক্ষেত্রে কত হবে? তাহলে +30 অর্থাৎ 30 বাই কত হবে? অর্থাৎ 30 গুণিতক 1 বাই কত হবে? -6 সমান কত হবে? সমান 6 5 30, 5 আর 6 মাইনাস কত হচ্ছে? -5 -5 হচ্ছে। তাহলে এবারে আমরা যদি করি -6 ভাজিত কত হচ্ছে? 30 যদি করি 30, সেক্ষেত্রে হবে কি? তাহলে -6 ইন্টু কী হবে? 1/30। তাহলে 6 5 কত হচ্ছে? 30, কত হচ্ছে? তাহলে -1 বাই কত হচ্ছে? 5, -1/5। কেমন? -1/5 হচ্ছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে, সুতরাং ভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সুতরাং +30 ভাজিতক -6 নট ইকুয়ালস টু হবে, তাহলে এখানে -5 আর -1/6 হয়েছে, সুতরাং কী হবে? 1/5 হয়েছে, সুতরাং নট ইকুয়াল টু -6 আর ভাজিতক -6 ভাজিতক 30 পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 5 থেকে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া বলেছে, মান নির্ণয় করো। এর মানটা আমরা আবার নির্ণয় করবো একটা। দেখ চলো তাহলে কি বলেছে, সংখ্যাটা এইভাবে রয়েছে 3 × 7 7 বর্গ, 3 × 7 বর্গ বলা আছে। কি বলা আছে? 3 × 7 বর্গ, 3 × 7 বর্গ ইন্টু 11 পাওয়ার 0 বাই কত হচ্ছে? 21 × 7 সংখ্যা কত হচ্ছে? তাহলে আমরা 21কে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কি হচ্ছে? এদিকে 3-এর বর্গ দেখতে পাচ্ছি আমরা, 3-এর বর্গ হচ্ছে 3-এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু 7-এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ 7-এর বর্গ। আর একের পাওয়ার যদি 0 হয়, সেক্ষেত্রে কী হবে? ইন্টু 1। তাহলে নিচে কী হচ্ছে? 21কে যদি ভেঙে দিই, তাহলে হচ্ছে কত হবে? তাহলে 7 × 3 = 21, 7 ইন্টু কত হচ্ছে? 3 × 7 কত হচ্ছে? সমান 7-7-7-এর বর্গ হচ্ছে, ইন্টু কত হচ্ছে? 3, আর এখানে 3 আছে, 3 ইন্টু কত হচ্ছে? 7-এর বর্গ ইন্টু 1 বুঝছে? তাহলে 7-এর বর্গ কেটে দাও, আর 3 কেটে দাও, কত হচ্ছে? 1 হচ্ছে। এই 1 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কী বলা আছে? 5-এর 1টা হয়ে গেছে, 5-এর 2 দেখো, সরল করো বলা আছে। সরল করো, যে এই মানটা আমরা সরল করবো। কি রয়েছে তোমাদের প্রশ্নটা? রয়েছে তোমাদের এটা 2 দিকের প্রশ্নটা, 5-এর 2-এর কিউবের পাওয়ার কত হচ্ছে? 4 ইন্টু 2^5 তৃতীয় বন্ধনী ক্লোজ করে দেওয়া হয়েছে, আর এদিকে ভাজিতক কত হচ্ছে? 2^7। এবার আমরা কি করব? এবার দেখো 2-এর বর্গ অর্থাৎ পাওয়ারটাকে আমরা কি করব? গুণ করব। 4×3 কত হচ্ছে? 12, 4×3 12 হচ্ছে 2^12, আর এক্ষেত্রে হচ্ছে ইন্টু 2^5 ভাজিতক আছে, আমরা গুণ করলে কি হবে? গুণিতক 1/2^7, অর্থাৎ দেখো এক্ষেত্রে কী হবে? 7 12 5 কত হবে? 12 5 5 17, 2^7 ইন্টু কত হচ্ছে?
ইন্টু আর 17 যদি হয় এক্ষেত্রে 1/2^7 ইকুয়ালস টু 7 কত হচ্ছে 2^10 থাকছে তোমাদের। আচ্ছা 17 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 10। আর যদি আমরা এটা উল্টে যদি না দিই ভাগ করতাম, যদি চল সংখ্যা সমদ্র রাশির পাওয়ারের কী হয়, পাওয়ারে গুণ থাকলে কী হয় যোগ থাকবে, আর ভাগ থাকলে কী হয় বিয়োগ হয়। এখানে বিয়োগ করতে পারি, তাই এইভাবে হতো। তাহলে 2^7 হতো 17 ভাজিতক কত হচ্ছে ভাজিতক 2^7, অর্থাৎ ভাগ থাকলে কী হবে বিয়োগ হবে। 2^17 বিয়োগ কত হবে 7 কত হচ্ছে 2^10 হতো। আর এদিকে আমরা কাটাটিও করতে পারি, 2 আর 7 কত হবে 10 হবে, পাওয়ার কত হবে 10 হবে, সমান 2^10 হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন দেখো 6 দাগের একেরটা কি বলা আছে, 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করো। তাহলে বলেছে এত এবং এত এর যোগফল থেকে এত এবং এত এর যোগফল বিয়োগ করতে বলছে। তাহলে এই দুটোকে যোগ করব, আবার এই দুটোকে যোগ করে বিয়োগ করব। তাহলে এভাবে করব। প্রথমে আমরা যোগটা করব কিভাবে। প্রথমে বলা আছে যে 5 + 9x আর 6 যুক্ত 6 - 7x + 4x²। আর এক্ষেত্রে আমরা এর যোগফল থেকে কত বিয়োগ করব, আর একটা যোগফল বিয়োগ করব, অর্থাৎ x² - 9x যুক্ত -2x² + 3x + 5 প্লাস কত হচ্ছে 5, দ্বিবন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও। এবার আমরা ব্র্যাকেটটা তুলি, তাহলে 5 + 9x + 6 - 7x + 4x², দ্বিতীয় বন্ধনী মাইনাস দ্বিতীয় বন্ধ x² - 9x প্লাস মাইনাসে -2x² + 3x + 5। তাহলে এবার আমরা দেখি এক্ষেত্রে আমরা যদি আবার একটা ব্র্যাকেট তুলে দিই, এই ব্র্যাকেটটা যদি তুলে দিই সম্পূর্ণ ব্র্যাকেটটা, তাহলে কী হবে, তাহলে 5, তাহলে এদিকে আমরা যোগটা করে নিতে পারি, তাহলে 6 × 5 = 11 হচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হবে 11 হবে, আর 9x - 7x আর প্লাস কত হবে প্লাস 9 2 আর 7 2 9 অর্থাৎ 2x হবে, আর প্লাস কত হচ্ছে প্লাস 4x² হবে, মাইনাস এক্ষেত্রে হবে x² আছে কটা, x² দেখতে পাচ্ছি আমরা একটা পাচ্ছি, x², দুটো পাচ্ছে, এখানে একটা পাচ্ছে, প্লাস x² থেকে -2x² বাদ দেবো, অর্থাৎ কত হচ্ছে তাহলে -x² হচ্ছে। এবার -9x থেকে আবার +3x বাদ দেবো, অর্থাৎ কত হবে মাইনাস কত হবে 6 3 9 6x, আর কত হবে +5 সমান কত হচ্ছে, এটি ব্র্যাকেট তুলব 11 + 2x - 4x² মাইনাস প্লাস x² প্লাস 6x প্লাসে -5 কি হলো, মাইনাসে কি হলো প্লাস করলাম, আর মাইনাসে প্লাস করলাম, মাইনাস প্লাসে মাইনাস করলাম, ঠিক আছে। এবার চলো তাহলে -4x² আর +x², অর্থাৎ কত হচ্ছে -3x², আর এখানে কত হচ্ছে +2x আর +6x কত হবে প্লাস কত হচ্ছে 8x আর +11 আর -5, অর্থাৎ প্লাস কত হবে +6 হবে, 6 × 5 = 11। এখানে মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে প্লাস ছিল, এটা মাইনাস, এটি প্লাস হবে, এটি মাইনাস দেওয়া হয়েছে, এই প্লাস হবে। আর যদি ব্র্যাকেট তুলে দিই কী হবে, তাহলে সেক্ষেত্রে কী হলো, তাহলে 11 + 2x + 4x², 11 + 2x + 4x², আর মাইনাসে কী হচ্ছে প্লাস x², আর মাইনাসে +6x, আর মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ 5। তাহলে এখানে 4x² প্লাস x² কত হবে 5 হবে, প্লাস 5x², এখানে 5 হবে 5x², আর প্লাস দেখো প্লাস কি বলা আছে, প্লাস এখানে 2x আছে, আর এখানে 6x আছে, 2x আর 6x আছে, কত হবে তাহলে এক্ষেত্রে হবে 8x হবে, 8x হবে, আর তারপরে শেষে কী হচ্ছে 5 আর 1 কত 11 থেকে 5 6 হবে। তাহলে 5x² + 8x + 6 তোমাদের এভাবে লিখতে পারো।
যে 6 লিখতে পারো আগে, 6 প্লাস 8x প্লাস কত হবে 5x স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা আছে যে 2 দিকের প্রশ্ন, যে সরল করো 3x স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 3x 2x প্লাস 1। চলো আমরা এই সরলটা করে ফেলি। তাহলে প্রশ্নটা যেহেতু তোমাদের রয়েছে যে 3x স্কোয়ার রয়েছে, 3x স্কোয়ার প্লাস এক্স এক্স প্লাস 2 মাইনাস 3x 2x প্লাস 1 ইকুয়ালস টু দেব এবার 3x স্কোয়ার, তাহলে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে আর প্লাস 2x হবে মাইনাস 3x এর সঙ্গে 2x যদি আমরা গুণ করি 3 দুগুণে 6, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস 3x স্কোয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 3x। তাহলে এক্ষেত্রে আমরা কী পেলাম, তাহলে এক্ষেত্রে পেলাম দেখো এবার প্লাস 3x স্কোয়ার আর মাইনাস 6x স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে কী হবে, আর এখানে প্লাস 4, আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে, এক্ষেত্রে কী হবে, তাহলে 4x স্কোয়ার হলো 4x স্কোয়ার আর মাইনাস 6x স্কোয়ার, আর এদিকে কী হবে, আর 2x আছে, 2x আর মাইনাস 3x আছে, তাহলে কত হবে, তাহলে 2x আর 3x অর্থাৎ মাইনাস x হবে, মাইনাস এক্স হবে। তাহলে সুতরাং আমরা কী হলো, কী পেলাম আমরা, 6 থেকে 4 বাদ কত হবে, মাইনাস 2x স্কোয়ার আর কী হবে মাইনাস এক্স। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা আছে, 7 দিকের প্রশ্ন দেখো। চলে এলাম 7 দিকে, যে সূত্রের সাহায্যে গুণ করো। কী বলা আছে, সূত্রের সাহায্যে গুণ করো এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এ 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এটা আমরা করেছি বারবার, কেমন, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 স্কোয়ার মাইনাস এ প্লাস 1 ইন্টু এ 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। চলো আমরা আরেকবার করি গণিতটা। তাহলে চলো কী বলা আছে, চলো আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, সূত্রের সাহায্যে গুণ করবো আমরা। প্রথমটা দেখো, প্রথমটা আমরা কী করবো, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এবং কী করবো, প্রথমে এই মানগুলো একটু সাজিয়ে নিই। কী হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 1 তাহলে হচ্ছে প্লাস এ, আর দ্বিতীয় বন্ধনে দিয়ে দেবো। পরেরটাও সেই একই রকমভাবে করবো, এ স্কোয়ার প্লাস 1 আর মাইনাস কী হচ্ছে, মাইনাস হবে মাইনাস এ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করবো আর শেষেটা স্থির রাখবো, এ 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এই গণিতগুলো হামেশাই প্র্যাকটিস করেছি আগে। তারপর হচ্ছে এই দুটো মান যে আমরা পেলাম, এই দুটো মানকে আমরা কী করবো, বর্গে রূপান্তর করবো, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। দেখো এই রাশিগুলো সমধর্মী রাশি, কেমন, এ আর এ, এখানে প্লাস আর মাইনাস, সুতরাং প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা এইভাবে করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা দ্বিতীয় পদে দিয়ে দেবো। এবার কী দিয়েছে, আর প্রথম পদে এ 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এবার কী করবো আমরা, এটাকে আমরা যে এ স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মানে কি এভাবে করতে পারি, সমান, তাহলে এ 4 প্লাস 2 এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় পদে ক্লোজ করে দিই। আর এখানে কী আছে, তাহলে এ 4 প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 সমান কী হবে, এক্ষেত্রে যদি আমরা বাদ দিই তাহলে এ 4 অর্থাৎ এ 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, তাহলে ইকুয়ালস টু, এটা এ 4 হবে, এ 4 ইকুয়ালস টু কী পেয়ে দিলাম আমরা, তাহলে এ 4, তাহলে আমরা আবার সাজিয়ে ফেলি, তাহলে এ 4 প্লাস 1 আর 1 আর এক্ষেত্রে হচ্ছে মাইনাস প্লাস 1 এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম আমরা। আর এটা হচ্ছে একেও তোমরা একইভাবে করবে, এ 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, ইকুয়ালস টু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইভাবে করব। তাহলে এ 4 মাইনাস সরি এখানে প্লাস হবে, প্লাস এ 4 প্লাস 1 হোল স্কোয়ার
প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করি। এবার এটাও সেই একইভাবে, তাহলে A4+1 ছিল, এটা হয়ে গেছে, এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এইভাবে কী হবে, এটা কী সূত্র হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের সূত্র, তাই না? যতগুলো গণিত করলাম, তাহলে ইকুয়ালস টু দেবো আমরা, তাহলে A4 স্কোয়ার, আচ্ছা এখানে কী আছে, মাইনাস হবে অবভিয়াসলি, এটা কিন্তু মাইনাস হবে, প্লাস হবে না, এটা মাইনাস হবে। তাহলে A4+1 এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার, অলরেডি হয়ে গেছে। তাহলে এটা আমরা প্রয়োগ করে ফেলেছি, তাহলে এটা আমরা কেটে দেবো একটু। তাহলে কেটে দিলে কী হচ্ছে, কী হলো, তাহলে A4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে A4 এর হোল স্কোয়ার দিয়ে দাও, সরাসরি করছি আমরা, এটাকে আমরা সূত্রে রূপান্তর করব। তাহলে এ স্কোয়ার প্লাস 2A4+1 মাইনাস কি আছে A4 সমান, তাহলে A8+2 ছিল 2A4 আর মাইনাস A4, অর্থাৎ A4+1, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে দিয়ে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো বাকি আছে, 7/2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5ab হলেই দেখা হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 23। আমরা এটা প্রমাণ করব। চলো প্রথমে আমরা কী করব, চলো আমরা অ্যান্সারটা করে ফেলি। বলা আছে এখানে মানটা কি রয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5ab, আর এখানে সমাধান করতে হবে কি, তো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এর অ্যান্সার রয়েছে 23 রয়েছে। এটা বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে ডান পক্ষটা প্রমাণ করতে হবে বাম পক্ষ দিয়ে। তাহলে আমরা যদি এই মানটা একটু মডিফাই করি, দেখো এক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5ab, এই এবিটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, বা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে বাই কত হবে এবি ইকুয়ালস টু কত হবে 5, বা আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা যদি এভাবে আলাদা করি এ বাই বি প্লাস বি বাই এ যদি করি, তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সমান হবে, বুঝে গেছে, ইকুয়ালস টু 5, বুঝেছে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 5 হচ্ছে। আবার এ বাই বি প্লাস বি বাই একে যদি আমরা গুণ করি, কী হবে, লসাগু হবে এ বি, আর উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, বুঝে গেছে। তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস কত হবে, 5 হবে। তাহলে অথবা আমরা এই বাম পক্ষ যদি সমাধান করি, তাহলে ইকুয়ালস টু দেবো যে, তাহলে এক্ষেত্রে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হবে, অর্থাৎ এ বাই বি প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ, বি বাই এ ইকুয়ালস টু, আমরা এ বাই বি প্লাস বি বাই এর মান কত 5 হচ্ছে, 5-এর হোল স্কোয়ার মাইনাস এই দুটো কেটে দাও, কত হচ্ছে 2, কত হচ্ছে 5×5 = 25, 25/2 কত হচ্ছে 23। তাহলে বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো 8 দিকের প্রশ্ন, দেখো উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। তাহলে এই প্রশ্ন আমরা সমাধান করবো, উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে চলো আমরা এটা প্রথমটা সমাধান করি। 8 দিকের আইটা কি বলা আছে, 8 দিকের 1-এরটা, 8-এর 1-এরটা বলা হচ্ছে, তাহলে 3x স্কোয়ার বলা আছে, 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz ইকুয়ালস টু, দেখো এখানে 2xy আছে, 3 কিন্তু কোনো বর্গ সংখ্যা নয়,
3 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, আমরা যদি 4 করি এক্ষেত্রে কী হবে, তাহলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করে যদি করি সেক্ষেত্রে কী হবে, তাহলে 4 থেকে এক বাদের কথা হচ্ছে 3 হচ্ছে, প্রমাণ হয়ে গেছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেডের স্কোয়ার মাইনাস 2xy আর মাইনাস 4xz ইকুয়ালস টু দেবো। তাহলে এবার দেখো এখানে দেখো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই কোন দুটো সংখ্যা 2xy অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সঙ্গে সম্পর্ক আছে, আর এক্স জেড আছে কার সঙ্গে, এক্স জেড আছে এক্সের সঙ্গে 4x স্কোয়ারের সঙ্গে আর জেডের সঙ্গে এর সঙ্গে। তাহলে এভাবে আমরা করতে পারি, তাহলে 4x স্কোয়ার তাহলে মাইনাস 4xz তারপর হচ্ছে প্লাস জেড স্কোয়ার, আবার আছে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস 2xy আর মাইনাস ওয়াই স্কোয়ার। আমি ব্র্যাকেট দিই তাহলে কী হবে, তাহলে এক্ষেত্রে হবে দেখো 4x স্কোয়ারকে যদি আমরা 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু অর্থাৎ 2x ইন্টু জেড প্লাস জেডের হোল স্কোয়ার, এদিকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে নেব, এক্ষেত্রে হচ্ছে মাইনাসটা কমন নেব, নেওয়ার পর তাহলে এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, আর কেননা মাইনাসে প্লাসে মাইনাস হবে, এখানে মাইনাস 2xy ছিল আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, অর্থাৎ মাইনাস কমন নিলে এখানে কী হবে প্লাস হয়ে যাবে, আর এটাও মাইনাস কমন নিলে কী হবে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই এর হোল স্কোয়ার দ্বিতীয় বন্ধনী ক্লোজ ইকুয়ালস টু আমরা কী পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ 2x মাইনাস কী হবে জেডের হোল স্কোয়ার, আর কী হচ্ছে মাইনাস এটা কী হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কী পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ 2x মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এটা পেলাম, আর এটা পাবো 2x মাইনাস জেড মাইনাস এক্স, এক্স হবে এক্স হবে মাইনাসে মাইনাসে কী হবে, যদি মাইনাস হয় তাহলে কী হবে, একটা যদি প্লাস হয়েছে এটা যদি মাইনাস হয় তাহলে মাইনাস তাহলে মাইনাস প্লাসে কী হয়ে যাবে, আচ্ছা মাইনাস হলে কী হবে মাইনাস প্লাসে কী হচ্ছে মাইনাস হবে, এখানে দেখো এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, আর এটা যদি মাইনাসের সূত্র হয় তাহলে এটাও কী হবে মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, তাহলে না মাইনাস প্লাসে মাইনাস হয়, তাহলে আমরা সাজিয়ে নিতে পারি কত হবে 2x আর প্লাস এক্স অর্থাৎ 3x প্লাস ওয়াই মাইনাস জেড একটা হলো, আরেকটা হবে আর 2x মাইনাস এক্স অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে দেখি, পরের প্রশ্ন বলা আছে দেখো এখানে x4 2 দেখের প্রশ্নটা x4 মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 9y4, চলো আমরা এটা সমাধান করি। এখানে বলা আছে x4 মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 9y4 সমান দেবো আমরা, সমান দেওয়ার পর দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 9y4 এর যদি পূর্ণবর্গ রাশি যদি আমরা পূর্ণবর্গের রূপান্তর করি সেক্ষেত্রে কী হবে, দেখো x4 আছে x4 অর্থাৎ স্কোয়ারের হোল স্কোয়ার যদি করি মাইনাস 2 পাচ্ছি, এ হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে ইন্টু আর ইন্টু ওয়াই স্কোয়ার হিসেবে প্লাস কত হবে প্লাস 3y এর ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, আর 3y স্কোয়ারটা এখানে হবে 3y স্কোয়ার। দেখো এখানে দেখো 2 3 দুগুণে 6 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু এখানে নেই, দেখো এই মধ্যপথটা কিন্তু এটা কিন্তু এর সমান নয়, এখানে 6 এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার যদি হয় কিন্তু এর সমান নয়, যদি আমরা এখানে প্লাস করি তাহলে প্লাস করলে এখানে যদি মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি করি তাহলে 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে কি এই মানের সমান হবে, সমতুল্য হবে। 9 থেকে 3 6 যদি বাদ দিই কত হবে, 9 থেকে 6 বাদ কত 3, তাহলে মাইনাস 3 হবে 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এবার আমরা করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে 3xy এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এখানে কী হবে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস আছে সুতরাং প্লাস দেবো একটা প্লাস 3xy একটা হবে, আবার এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 3xy বুঝছে, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর।
চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদের, পরের প্রশ্ন চলে এলাম আমরা কত থেকে 9 থেকে চলে এলাম। একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত বলতে এত, দুটি যুদ্ধজনিত বয়স মোট বয়স কত আছে 21 বছর হয়, তবে সমীকরণ গ্রহণ করে শিবনাথ ও সোমনাথের প্রত্যেকের বয়স হিসাব করে লেখো। তাহলে শিবনাথ ও সোমনাথের বয়সের অনুপাত বলেছে 3 আর 4 বলা আছে, দুজনের মোট বয়স কত আছে 21 বছর। 21 বছর, তবে সমীকরণ গ্রহণ করে শিবনাথ ও সোমনাথের বয়সটা আমরা বের করব। তাহলে ধরি শিবনাথ ও সোমনাথের বয়স যথাক্রমে, এখানে সমীকরণ গ্রহণ করতে বলা হচ্ছে, আমরা অনুপাতের গণিত করব না, এখানে সমীকরণে গণিত করব। তাহলে প্রথমে লিখবে তোমরা, ধরি শিবনাথের বয়স বলা হচ্ছে, শিবনাথের বয়স সমান 3x, আর সোমনাথের বয়স কত হবে, বয়স কত হচ্ছে 4x। তাহলে অতএব আমরা লিখতে পারি যে অতএব, তাহলে এদের মোট বয়স বলা আছে কত হবে 21। অতএব প্রশ্নানুসারে বা শর্তানুসারে তাহলে শিবনাথের বয়স যুক্ত সোমনাথের বয়স কত হবে, মোট বয়স দুজনের মোট বয়স 21 বছর বলা হচ্ছে। তাহলে 3x + 4x ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 21, বা এটা হচ্ছে সমীকরণ। তাহলে 4 3 7 7, x ইকুয়ালস টু কত হবে 21, বা x ইকুয়ালস টু কত হবে 21/7 সমান 7 3 কত হচ্ছে 21, 3। অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 3। x ইকুয়ালস টু যদি 3 হয় সেক্ষেত্রে আমরা অতএব শিবনাথের বয়স কত হবে, অতএব শিবনাথের বয়স সমান কত হচ্ছে, শিবনাথের বয়স হবে কত, দেখো 3x ছিল অর্থাৎ 3 × 3 সমান কত হয় 9, আর সোমনাথের বয়স কত হবে, সোমনাথের বয়স সমান কত 4x ছিল, তাহলে 4 × 3 4 3 12, তাহলে 12 9 কত হবে 21, ঠিক আছে। তাহলে শিবনাথের বয়স কত হবে, শিবনাথের বয়স 9 বছর আর সোমনাথের বয়স কত হবে 12 বছর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা আছে, সমাধান করো। বলেছে 1/2 বলা আছে 1/2 × x + 1 বা প্লাস 1/3 × x + 2 প্লাস 1/4 x + 3 ইকুয়ালস টু 16, অর্থাৎ এর টোটালটাকে আমরা কী করব, সমাধান করব। তাহলে চলো আমরা সমস্যাটা সমাধান করি। বলা আছে 1/2 x + 1 প্লাস 1/3 x + 2 প্লাস 1/4 × x + 3 ইকুয়ালস টু 16। তাহলে 1/2 প্লাস x + 1 প্লাস 1/3 × x + 2 প্লাস 1/4 × x + 3 ইকুয়ালস টু 16। তাহলে বা সবগুলো হর আমরা লসাগু করব, 2 3 4, এই গণিতগুলো আমি পূর্বে করে দিয়েছি তোমাদের। তাহলে 2 3 4-এর যদি লসাগু হয় 2 3 4 যদি আমরা লসাগু করি সেক্ষেত্রে হবে, তাহলে 2 একে 2 3 আর 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 দুগুণে 12, লসাগু কত হবে 12। লসাগু যদি 12 হয় এক্ষেত্রে আমরা কী করব, 2 একে 2 2 দুগুণে 4 3 দুগুণে 6 6 দুগুণে 12, লসাগু যদি 12 হয় লসাগুটা কিন্তু প্রতিটা পদের আমরা গুণ করব। তাহলে 12 × 1/2 x + 1 প্লাস 12 × 1/3 x + 2 আবার প্লাস 1/4 × 12 x + 3 ইকুয়ালস টু 16 × 12 ইকুয়ালস টু বা 2 6 12 6 × x + 1 প্লাস 3 4 12, তাহলে 4 × x + 2 প্লাস 4 3 12 3 × x + 3 ইকুয়ালস টু, তাহলে 12 আর 16 যদি গুণ করা হয় কত হবে, গুণফল কত হবে 192 হবে, 192। বা তাহলে x + 1-এর সঙ্গে যদি 6 গুণ করি, দেখো তারপর গুণ করে যাবো আমরা, 2 6 12 3 4 12 আর 4 3 12। তাহলে এবার যদি আমরা গুণ করি তাহলে 6 একে 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু কত হবে 192। বা কত 6x 4x আর 3x যদি আমরা যোগ করি 6 4 10 10 3 13,
13x প্লাস কত হবে 8 6 14, 14 9 4 13 23 ইকুয়ালস টু 192, বা 13x ইকুয়ালস টু 192 মাইনাস কত হবে 23 প্লাস ছিল মাইনাস হবে, যোগগুলো ঠিক করেছি 6 4 2 8 8 6 14, 14 9 14 9 কত হবে 9 4 13 23, তাহলে আমরা তাহলে 13x ইকুয়ালস টু 192 থেকে যদি 23 বাদ দিই, 192 থেকে যদি আমরা 23 বাদ দিই কত হচ্ছে, তাহলে 9 এখানে 8 8 থেকে 2 বাদ 6 169, তাহলে 169 বা 169 বা x ইকুয়ালস টু কত হবে, তাহলে 169 বাই কত হবে 13, 13 13 কত হবে, তাহলে অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 13, তাহলে x এর মান কত হলো, x এর মান হচ্ছে 13। পরের প্রশ্ন চলো কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে তোমাদের, দেখো এখানে বলা আছে 10 দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও একটি চতুর্ভুজের বলা আছে, এখানে বলেছে একটি চতুর্ভুজের প্রশ্ন, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি কোনটা হচ্ছে তোমাদের কত দাগের প্রশ্ন। আচ্ছা সমাধানটা করে ফেলেছি আমরা 12 চললাম, একটি চতুর্ভুজের এস এ এন ডি আঁকো, এস এ 5.6 সেমি আর এ এন ইকুয়ালস টু 4.5 সেমি আর এ এস ডি 45 ডিগ্রি আর এস এ এন 75 ডিগ্রি, তাহলে এ এন ডি ইকুয়ালস টু 110 ডিগ্রি। এটা তোমরা পারবে, জ্যামিতিগুলো তোমরা অবশ্যই পারবে। একটি সামুদ্রিক ল্যান্ড আঁকো যার এল এ ইকুয়ালস টু 6 সেমি, এ এন 5.4 সেমি আর এ এন 4.5। আমি তোমাদের এই সামুদ্রিক বা চতুর্ভুজের এগুলো কীভাবে আঁকতে হয় আমি আগের মডেল স্কুলে জানিয়ে দিয়েছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হবে 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা কিন্তু তোমরা অঙ্কন করতে পারবে, অত্যন্ত সহজ। পরের প্রশ্ন 11 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। চিত্রসহ সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কী বোঝো আলোচনা করো। চিত্রসহ সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কী বোঝো সেটা আঁকো। অবশ্যই তোমরা চিত্র অঙ্কন করে সমবাহু ত্রিভুজ চিত্র অঙ্কন করতে পারবে। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এবার বলতে কী বোঝায় আলোচনা করো। বলে দিয়েছি তোমরা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবে, সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবে। পরের প্রশ্ন দেখো 2 থেকে প্রশ্ন, চিত্রসহ সূক্ষ্মকোণী ত্রিভুজ ও সমকোণ ত্রিভুজ বলতে কী বোঝো। সূক্ষ্মকোণ ত্রিভুজ যে ত্রিভুজের কোণগুলো সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির কম হবে সেই ত্রিভুজকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। আর সমকোণ ত্রিভুজ কাকে বলবো না, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলবো। এবার তোমরা একটা করে চিত্র অঙ্কন করে দেবে, বুঝেছো। পরিবর্তন চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লেখো। সামান্তরিকের চিত্রসহ সংজ্ঞা আমি বলে দিয়েছি, সেই সামান্তরিক কাকে বলে বা তার চিত্র কীভাবে অঙ্কন করতে হয়। দেখো এখানে সামান্তরিক বলা আছে, সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তা সামান্তরিক হয়। আর সামান্তরিক চিত্রটা এইভাবে দেবে, তাহলে এক জোড়া দৈর্ঘ্য থাকবে, এক জোড়া প্রস্থ থাকবে, কেমন এই তির্যক বাহু থাকবে এই প্রস্থ দুটি। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর অসমান হয়। আর বৈশিষ্ট্য পাশে রয়েছে বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান হয় আর বিপরীত বাহু কোণগুলি পরিমাপ সমান হয়। আর কর্ণদের দৈর্ঘ্য কীভাবে পরস্পর অসমান হবে আর কর্ণদের পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করে, বুঝেছো। চলো তাহলে আমরা চিত্র একটা দেখিয়ে দিয়েছি, সামান্তরিকও দেখিয়ে দিয়েছি তোমাদের বইয়ের তোমাদের 237 নম্বর পেজে রয়েছে। এর আগে যে আমি বলেছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে সমকোণী ত্রিভুজ, তারপরে হচ্ছে কী বলতে কী বোঝায় আলোচনা করো, সংজ্ঞা দেবে আলোচনা করবে, আর বৈশিষ্ট্য পাশে দেবে, আর চিত্রসহ সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এগুলো তোমরা ভালো করে জানো, কেমন। তবু দেখো সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তার চিত্র দুটো দেখাচ্ছে তোমাদের। দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর যদি আলোচনা করতে বলা হয় বলেছে তাহলে তোমরা চিত্র অঙ্কন করে আলোচনা করবে। চিত্রে দেখো এবিসি ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি বাহু ইকুয়ালস টু বিসি বাহু এবং বিসি ইকুয়ালস টু এসি এ বাহু। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এটা তোমরা আলোচনাটা করে দেবে, বুঝেছো। চিত্রটা একটা অঙ্কন করে পেন্সিল দিয়ে। এরপর সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে পাশে চিত্র রেখেছে, এই দুটি বাহু কিন্তু পরস্পর কী হবে, এই দুটি বাহু পরস্পর সমান হবে। আর নিচেটা হচ্ছে ভূমি। আর এর আলোচনা করো এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজটি এবি বাহু ইকুয়ালস টু এসি বাহু, অর্থাৎ এবি এসি বাহু দুটি পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটি বিপরীত কোণগুলি সমান হয়। আর নিচে বিষমবাহু ত্রিভুজটা রয়েছে। বিষমবাহু ত্রিভুজটা দেখো, যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে আমরা কী বিষমবাহু ত্রিভুজ বলি। বা চিত্রটাও রয়েছে তোমাদের, যেহেতু দুটো বলা হয়েছে সমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজের কাকে বলতে কী বোঝো আর এর আলোচনা চিত্র সহ আলোচনা করতে বলা হয়েছে, বুঝেছো। এরপর যে রয়েছে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি কোণের মধ্যে একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর পাশের চিত্র দেখো, সমকোণ একটা এই কোণটা হবে 90 ডিগ্রি,
কেমন, আর এটা হবে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এবিসি ত্রিভুজটি একটি সমকোণ ত্রিভুজ, কারণ এবিসি ত্রিভুজের এবিসি কোণ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, অর্থাৎ এক সমকোণ ত্রিভুজের অপর দুটি কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, বুঝেছে। এরপর দেখো, এর বলা আছে স্থূলকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ যে ত্রিভুজের লক্ষ্য করো, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর নিচে আলোচনা করা রয়েছে এবিসি ত্রিভুজের কয়েক চিত্র দেওয়া আছে। এবিসি ত্রিভুজটি একটি স্থূলকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবিসি কোণ হলো স্থূলকোণ, কারণ এর পরিমাপ 130 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর এবং দুই সমকোণ 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর। স্থূলকোণ ত্রিভুজের যে অন্য দুটি কোণ সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের বিপরীত বাহু দুটির দৈর্ঘ্য সব থেকে বেশি। দেখো, এই কোণটা সব থেকে বেশি হবে, অর্থাৎ স্থূলকোণটা সব থেকে বড়। অপর দুটো সূক্ষ্মকোণ হচ্ছে, এই দুটো কোণ সূক্ষ্মকোণ, কেননা 90 ডিগ্রি কম হচ্ছে, আর এই কোণটা হচ্ছে স্থূলকোণ, কারণ 90 ডিগ্রি বেশি হচ্ছে, ঠিক আছে। মনে রাখবে, স্থূলকোণ ত্রিভুজের যে কোনো একটি কোণ হবে কি স্থূলকোণ, আর অপর দুটো কোণ কি হবে, সবসময় সূক্ষ্মকোণ হবে। তাহলে এটা কি গেল তোমাদের স্থূলকোণী ত্রিভুজ হলো। তো যেহেতু তোমাদের সূক্ষ্মকোণ ত্রিভুজ রয়েছে, এর নিচে দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজটাও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। সূক্ষ্মকোণী ত্রিভুজ দেখো, যে ত্রিভুজে তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। কেমন, এই ত্রিভুজ দেখো, এই তিনটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ, 50 ডিগ্রি, 70 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটি কিন্তু সূক্ষ্মকোণ। কিন্তু সমবাহু ত্রিভুজ দেখো, সমবাহু ত্রিভুজ এক প্রকার সূক্ষ্মকোণ হবে, কেননা তার তিনটি কোণের মান 60 ডিগ্রি করে আছে, ঠিক আছে। চিত্রে এবিসি ত্রিভুজটি একটি সূক্ষ্মকোণ ত্রিভুজ, কারণ এই ত্রিভুজের এবিসি, বিইসিএ আর সিএবি প্রত্যেকটি এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এই তিনটি কোণই সূক্ষ্মকোণ। মনে রাখবে, সূক্ষ্মকোণ ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি কম হতে হবে। সূক্ষ্মকোণ ত্রিভুজের প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি কম হবে, তবে গিয়ে সেটা সূক্ষ্মকোণ ত্রিভুজ হবে। তাহলে এই তিনটি কোণই সূক্ষ্মকোণ। মনে রাখবে, সূক্ষ্মকোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, বুঝা গেছে। চলো, তোমাদের এখানে প্রশ্নটা যে রয়েছিল সমকোণী ত্রিভুজ রয়েছিল, আর সমকোণী ত্রিভুজ আর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝো আলোচনা করো চিত্রসহ। আর সামুদ্রিকের সংজ্ঞা তো আমি বলে দিয়েছি। এরপর 4 নম্বর প্রশ্ন দেখো, আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করো। আয়তক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য আলোচনা করো। এখানে লক্ষ্য করো, আয়তক্ষেত্রে দেখো চিত্রটা তোমরা অঙ্কন করে দেবে। দেখো, এখানে লিখবে যে ঘূর্ণন কেন্দ্র কর্ণদের ছেদবিন্দু বা বিপরীত বাহুগুলির মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সংযোগ ও সরলেখাংশগুলির ছেদবিন্দু চিত্রে কিউ হলো ঘূর্ণন কেন্দ্র। দেখো, এখানে আয়তক্ষেত্রে দেখো, এখানে ঘূর্ণন কেন্দ্র কতগুলো হবে, ঘূর্ণন আচ্ছা, এটা দুটি হবে, একটা হচ্ছে উলম্ব বরাবর, একটা হচ্ছে অনুভূমিক বরাবর, দুটি তোমাদের ঘূর্ণন অক্ষ আছে দুটি। আর তোমাদের কোণ হবে কতগুলো, ঘূর্ণন প্রতিসম কোণ হবে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, সেক্ষেত্রে হবে 360কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 180 ডিগ্রি হবে। এটা হচ্ছে ঘূর্ণন প্রতিসম কোণ বেরোলো। এবার ঘূর্ণন প্রতিসম মাত্রা কতগুলো হবে, দুটো হবে, 360 ডিগ্রি বাই 180 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রিকে 180 ডিগ্রি ভাগ করে তাহলে ঘূর্ণন প্রতিসম মাত্রা কত হবে, 2 হবে, বুঝেছো। চলো পরের প্রশ্ন দেখি। দেখো, এইচ অক্ষরটি, দেখো পরের প্রশ্ন দেখো, এইচ অক্ষরটি প্রতিসম অক্ষ দুটি চিহ্নিত করো। প্রতিসম অক্ষ হবে, দেখো এইচ যে আমরা অঙ্কন করলাম, এই এইচ এটা হচ্ছে অনুভূমিক বরাবর একটা থাকছে, এই এইচ আছে, এইচের অনুভূমিক বরাবর হচ্ছে, এটা হচ্ছে আমাদের উল্লম্ব বরাবর হচ্ছে, অর্থাৎ দুটি হচ্ছে। তাহলে এইচ অক্ষরটির প্রতিসম অক্ষ দুটি চিহ্নিত করো। আমরা এইচ বরাবর এর অর্ধেক করলাম আমরা, আবার এই অর্থাৎ অনুভূমিক বরাবর করলাম, সমান করলাম, আর উল্লম্ব বরাবর সমান করলাম, বুঝেছে। এটা হচ্ছে প্রতিসম অক্ষ এইচের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন রয়েছে তোমাদের স্তম্ভচিত্র রয়েছে, যে একটি ব্যক্তি বইয়ের দোকানে 5 বছরের গল্পের পড়ার বই বিক্রয়ের তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করো। আর এখানে দ্বিস্তম্ভ লেখচিত্রের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বলেছে যে কোনো গল্পের সব থেকে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে। আর এখানে বলা আছে কতগুলো বই বিক্রি করা আছে, এটা কিন্তু তোমাদের বের করতে হবে তোমাদের স্তম্ভচিত্রের মাধ্যমে, বুঝেছো। এখানে যে প্রশ্নটা ছিল, এর দিকের প্রশ্ন রয়েছে কোন সালে সবথেকে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে। দেখতে পাচ্ছি আমরা কোন সালে, দেখো সবচেয়ে বেশি সংখ্যক বই বিক্রি হয়েছে। দেখো, তাহলে এখানে 2012 সালে কতগুলো হচ্ছে, আচ্ছা 2600টি, আর 2013 সালে হচ্ছে 1900টি, 1900টি, আর 2014 সালে হচ্ছে যে 2100টি। এই 2600, এটা 1900, এটা হচ্ছে 2100, আর এখানে হচ্ছে 9×3=12, অর্থাৎ 1200, 2200, আর এটি 2200, 2100, 1900 আর 1600,
আর এখানে দেখতে পাচ্ছি 2004-3-7 অর্থাৎ 2700টি 2016 সালে বিক্রি হয়েছে। 2016 সালে কতগুলো বই বিক্রি হয়েছে? 2016 সালে কত হচ্ছে? 700টি বই বিক্রি হয়েছে। তারপরে বিয়ের দিকের প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছে না, অন্তত এটা হবে তোমাদের যে কোন সালে সব থেকে কম পড়ার বই বিক্রি হয়েছে, হয়তো অন্তত এই প্রশ্নটা হবে। তোমরা এটা একটু ভালো করে দেখো, এখানে কিন্তু উঠেনি, প্রিন্টিংটা উঠেনি। চলো এটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দুয়ের দিকের প্রশ্ন বলা আছে, দেখো যে 2011 থেকে 2015 5 বছরে আমাদের রাজ্যে নতুন পুরুষ ও মহিলা স্বাক্ষরের সংখ্যা দেওয়া আছে। নিচে দেওয়া হলো এই তথ্য দ্বিস্তম্ভ লেখার মাধ্যমে প্রকাশ করো। এখানে টেবিলটা দেওয়া রয়েছে। লেখচিত্র থেকে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দেবে। নতুন মহিলার স্বাক্ষরদের সংখ্যা কোন বছর সর্বাধিক বেশি হয়েছে? কিন্তু তোমরা অবশ্যই লেখচিত্র অঙ্কন করবে, অর্থাৎ এখানে কি বলেছে? দ্বিস্তম্ভ লেখচিত্র তোমরা অবশ্যই অঙ্কন করে নিচের প্রশ্ন দুটো উত্তর দেবে। নতুন মহিলা স্বাক্ষরদের সংখ্যা কোন বছর সর্বাধিক? তাহলে এখানে বলা হয়েছে, নতুন মহিলা বলা আছে, নতুন মহিলা স্বাক্ষরদের সংখ্যা কোন বছর সর্বাধিক বলা হয়েছে? পুরুষ স্বাক্ষর বলা আছে 5 বছরে আমাদের আছে নতুন পুরুষ ও মহিলা স্বাক্ষরের সংখ্যা বলা আছে। এখানে নতুন মহিলা স্বাক্ষরদের সংখ্যা বলা আছে। মহিলা স্বাক্ষরদের সংখ্যা সব থেকে বেশি আছে কোন বছর? মহিলা স্বাক্ষরদের সংখ্যা সব থেকে বেশি আছে কোন বছর? সব থেকে বেশি আছে? দেখতে পাচ্ছি আমরা 2013 সালে মহিলা স্বাক্ষরের সংখ্যা সব থেকে বেশি আছে, 350 জন আছে। অন্যান্য সালে দেখো সব থেকে কম ছিল। 2013 সালে কিন্তু 350 জন স্বাক্ষর ছিল, মহিলা স্বাক্ষর। তারপর প্রশ্ন হচ্ছে কোন বছর মোট স্বাক্ষরদের সংখ্যা সর্বাপেক্ষা কম? কোন বছর মোট স্বাক্ষরদের সংখ্যা সর্বাপেক্ষা কম হচ্ছে? মোট স্বাক্ষর, তাহলে এখানে মোট স্বাক্ষর দেখো 2011 সালে মোট স্বাক্ষর কত আছে? তাহলে 675, আর আছে 7 5 12 25, 625 হচ্ছে 625, এটি 675 625, আর 2013 সালে কত হবে? 750। এখানে কি বলছে? সর্বাপেক্ষা কম ছিল, এটা 675, 625 আছে 750, আর এখানে আচ্ছা 5 10 না থেকে 10 আর 600, এটি হচ্ছে 600, 10 আর 7 8 9 10, 5 6 600, এটি 600 হয়েছে, এখানে 600 হয়েছে। আর এখানেও কত আছে? 625 হয়েছে, 625, 5 7 5 12 625, এখানে 600 হচ্ছে, এখানে 550, 550 হচ্ছে। 2015 সালে দেখতে পাচ্ছি 2015 সালে মোট স্বাক্ষর সংখ্যা কোন বছর মোট স্বাক্ষরদের সংখ্যা সর্বাপেক্ষা কম? 2025 সালে কতজন? 550 জন, বুঝেছে? 550, 2015 সালে 550 জন, 2014 সালে 600 জন, 2014 সালে 600 জন, এখানে 550 600 জন, আর এখানে 750 জন, এখানে 625, আর এই হচ্ছে 675, বুঝেছে? 2015 সালে সব থেকে কম সংখ্যক স্বাক্ষর ছিল, অর্থাৎ কত হবে? কম সংখ্যক স্বাক্ষর কত ছিল? 550 জন, বুঝেছে? চলো এইগুলো তোমাদের সপ্তম শ্রেণীর 2025 তৃতীয় পর্যায়ের মূল্যায়নে তোমাদের 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, যেহেতু জ্যামিতিগুলো করে দেয়নি, তোমরা জ্যামিতিগুলো ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আগের মডেল স্কুলগুলো যারা দেখেছো তারা অবশ্যই করতে পারবে, কেমন? তোমরা যেহেতু প্র্যাকটিস করছো জ্যামিতিগুলো, আশা করি তোমরা করতে পারবে। আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো।